আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের আগামী নির্বাচনকে আমরা স্বীকৃতি দেব না স্পষ্টভাবে ঘোষণা করে দিল জাতিসংঘ। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা বলি তাদের জন্য, সেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে তামাশার নির্বাচনের প্রক্রিয়া চলছে। এই স্বৈরতান্ত্রিক এবং এই ফেসিস্ট গভর্নমেন্টের দ্বারা বাংলাদেশের গরিব দেশের মানুষের ট্যাক্সের পয়সা খরচ করে নির্বাচন নামক তামাশার স্টেজ তৈরি করে চলছে সেই ডামাডোল। এবং সেখানে অনেক মির্জাফর, নতুন প্রজন্মের মির্জাফরদের আবির্ভাব ঘটেছে। তার মধ্যে আমি যদি বলি সৈয়দ ইব্রাহিম, শাহজাহান ওমর, শমশের মুবিন চৌধুরী, নারায়ণগঞ্জের তৈমুর অন্যতম। তারই মধ্যে সুখবরটা হলো যে এদের জন্য আরো, আমি এই ভিডিওটা আপনাদের সামনে ক্লিপ করে শোনাই, আপনারা শুনেন ভিডিওটা। Only comment that I would make in relation to the question that you ask is that I would hope that Bangladesh, which has a long and strong tradition of democratic governance, realizes the importance of honoring that tradition, and that the impending elections will be free and fair and can be certified to be free and fair. যেন সার্টিফাই হয়, যেহেতু তারা নিজেরাই মনে করেন যেখানে নির্বাচনের কোনো পরিবেশ নাই, তো therefore they are not going to certify it as a আপনার নিউট্রাল or fair election. সো এই জন্য আরো একটা দুঃসংবাদ এই দুর্বৃত্তায়িত এবং এই স্বৈরতান্ত্রিক সরকারে বা শেখ হাসিনা রেজিমের জন্য, যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পৃথিবীর 3টা বড় দেশ, আপনার বাড়ি 2টা বড় দেশ আপনার অর্গানাইজেশন এবং 1টা বড় দেশ, তারা অলরেডি বাংলাদেশের নির্বাচনকে রিজেক্ট করে দিয়েছেন। সুতরাং আমি এই জন্যই বলছিলাম যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের জন্য। দর্শক, আফগানিস্তানেও কিন্তু আমেরিকা তালেবানদের সাথে একটা মিটিং করেছিল। যখন আমেরিকা দেখতে পেরেছিল যে তাদের আর কোনো আধিপত্য আফগানিস্তানের উপর নেই, তখন কিন্তু আমেরিকা ঠিকই চলে গিয়েছিল। কিন্তু দেখুন, একটি দেশকে এই অরাজকতার হাত থেকে রক্ষা করতে শেখ হাসিনার কোনো ভূমিকা নেই। সে চাইলে কিন্তু তারেক রহমানের সাথে একটা মিটিং এ বসতে পারে। তো চলুন এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে আসি। চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। আমি হাসিনা যে ব্রুটালিটি তার দেশের মানুষের উপর করছে, পাকিস্তান আমলে এই ব্রুটালিটির 1% 100 ভাগের 1 ভাগ হয়নি। আমি এইটাকে একটু বোঝানোর জন্য যে কথাটা বললেন, যে আমরা যদি বলি, এমনকি এরশাদকেও যদি বলেন, এরশাদ যদি আর 10টা মানুষ বেশি মারতে চাইতো, উনি আরো 10 বছর খুব ইজিলি শাসন করতে পারতেন। এখন শেখ হাসিনার সমস্যা হয়েছে কি, আপনারা সমস্যার মূল জিনিসটা বুঝতে চেষ্টা করেন, এবং প্রত্যেক সময় খালি আমি দেখি না বিরোধী দল এই করে নাই, সেটা করে নাই, সেটা না, অনেকেই বলে, বেশ আমাদের খুব কাছাকাছি চিন্তাধারা, তারাও বলে। কিন্তু আমি তাদেরকে বারবার বলি, একটা কথা বলছে, জিয়াউর রহমানও যদি শেষ দিকে যাব, তার আগে একটু বলি, অনেকে বলছেন যে এখানে যে 12টার মধ্যে অনুষ্ঠান শুরু করলে ভালো হয় বা ইত্যাদি ইত্যাদি, অনেকে জানতো। আসলে হয় কি, নিউ ইয়র্কে জীবনযাপন এত সহজ না, আর ফেসবুক থেকে, ইউটিউব থেকে আমাদের কারি টাকাও আসে না, আমাদেরকে কেউ বস্তায় বস্তায় টাকাও পাঠায় না। অনেকে হয়তো মনে আওয়ামী অপপ্রচার আছে অনেক, যে আমাদের টাকা পয়সা নেই, আমরা টাকার উপর ভাসতেছি। তো জীবনযাপনের যে দায়িত্ব সেটি পালন করতে হয়, তারপরে এই কাজগুলো করতে হয়। তো আমি চেষ্টা করব নতুন বছরে অন্তত 2টো প্রোগ্রাম, আজকের খবর অনুষ্ঠানটা আমরা নিয়মিত করতে চাই, কিন্তু করতে পারি না, নানা বসেছেন একটা দেখেন। কিন্তু আমাদের দেশটা শুধুমাত্র বিএনপি না, একটু আগে থেকে দেখেন, এমনকি যে বিএনপির যে প্রধান তারেক রহমান, মানে হাসিনাকে যদি বলেন, এখন আমি বলি একটা নলেজ বেস সোসাইটি যদি হয়, আপনারা জিনিসটা একটা বুঝেন কি করেছে, আমাদের ক্ষতিটা করেছে। তারেক রহমানকে এমন বিলেন করেছে, জামাতকে বাদ দেন, তারেক রহমানকে এমন বিলেন করেছে। শেখ হাসিনাকে যদি বলেন তুমি তারেক রহমানের সাথে বসো, আর এ তো বসার মতোই কোনো মানুষ। এবং এই অবস্থায় কেন সৃষ্টি করে? আমেরিকা যদি তালিবানের সাথে বসতে পারে, এবং এইটাকে কারা হাওয়া দিয়েছে? এই যে আমাদের সোকল যে বুদ্ধিজীবী যে শ্রেণীগুলি আছে, এরা হাওয়া দিয়েছে। এবং একই কাজ, এই যে দেখেন যে
জামাতের কথা করে কি, যা গতবার ছিল কাদের সিদ্দিকী, আবার কয়েকজন, তারা হলো নমঃশূদ্র। এটা কি ধরনের অবস্থা? আপনারা সবকিছু করতেছেন, জামাতের সাথে সবকিছু করা যাবে, কিন্তু আমাদের সাথে বসা যাবে না। এক টেবিলে ওইদিকে বসেছে জামাত, আর ওই দিকে অনেকটা দূর। মিনা ভাই, আমি দুটো না, জিনিস বলতে চাই। এক নম্বর, আপনি বলছিলেন যে তারেক রহমানের সঙ্গে আলোচনার কথা আসলে শেখ হাসিনা কি বলে। তো এখন পরিস্থিতি যেটা, তারেক রহমান শেখ হাসিনার মতো একটা খুনি ফ্যাসিস্টের সঙ্গে আলোচনায় বসবেন কিনা, সেটা হচ্ছে আগের প্রশ্ন। না, মানে অন্য that is সব the বাদ। আপনার মানে না, এটা হচ্ছে আমি হাসিনার বলি অপপ্রচার। হাসিনার এত না। হাসিনা এবং তার মন্ত্রীদের ক্রমাগত অপপ্রচারের হ্যাঁ। পরেও তারেক রহমান সাহেব প্রমাণ করছেন তার নেতৃত্ব এবং তার যেই না, অবস্থাটা না, জনগণের। আমি কিন্তু কনক ভাই যে কথাটা বলবো তারেক রহমানকে ইনক্লুডিং, আমি সেটাই বলবো। যদি এখন দেখেন, আমাদের আসলে টোটাল মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আজকে Right. যদি প্রয়োজন পড়ে তারেক রহমানের জন্য, দর্শক, জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। কি আছে জাতিসংঘের লেখা বিএনপি চিঠিতে? চলুন সেই চিঠিটি আমরা পড়তে থাকি। বিগত দুটি নির্বাচন সহ দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠিত অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটছে উল্লেখ করে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। একই সঙ্গে 30টি ঘটনার তথ্য উপাত্ত তুলে ধরে রোববার ঢাকার বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে দলটি। বিগত দুটি সংসদ নির্বাচনের 10টি 28 অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার 10টি ও 7 জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে ঘটে যাওয়া 10টি ঘটনা তুলে ধরা হয়েছে চিঠিতে। এতে বলা হয়েছে, নির্বাচনকে ঘিরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাশকতা চলছে। বাস ট্রেনে অগ্নিসংযোগ সরকারের পূর্ব পরিকল্পিত। বিএনপির উপর দায় চাপানো উদ্দেশ্যমূলক। জনগণের যান মালের নিরাপত্তা ও স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক অংশ। বিএনপির উপর দায় চাপিয়ে সরকার সুবিধা নিচ্ছে। রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে চিঠিটি পাঠ করে শোনান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক এনডিআই ও আইআরআই নির্বাচন পর্যবেক্ষক টিমের সঙ্গে বৈঠক করে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি। তার আগে শনিবার কমনওয়েলথ ও কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করে দলটি। চিঠিতে বলা হয়, চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীন রাষ্ট্রযন্ত্র। অন্যদিকে এসব ঘটনায় প্রধান ভুক্তভোগী বিএনপি। ক্ষমতাসীন নেতৃত্ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো তদন্ত, তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পর পর অবলীলায় একই সুরে অগ্নি সন্ত্রাসের দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে। নিজেদের সুপরিকল্পিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্রীয় দমন পীড়নকে উস্কে দিচ্ছে, যা শেখ হাসিনার প্রতিহিংসামূলক বক্তব্যে বারবার প্রমাণিত হয়েছে। 19 ডিসেম্বর ট্রেনে মর্মান্তিক ঘটনার উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ঢাকায় চলন্ত ট্রেনে 3টি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং 4 জন যাত্রী মারা যায়। ঘটনার বিশ্লেষণে প্রতীয়মান যে রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগসাজশে এই নাশকতা সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের দুদিন আগে 19 ডিসেম্বরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, জরুরি পরিষেবা, ডাক্তার, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এই নির্দেশনাটি কোনো কাকতালীয় বিষয় নয়। চিঠিতে আরো বলা হয়, বিগত বছরগুলোতে বিএনপি যতবার জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগও একই দিনে পরিকল্পিত নাশকতার উদ্দেশ্য কর্মসূচি আহ্বান করেছে। আমরা দলে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বদা একটি অহিংস আন্দোলন বজায় রাখার উপর জোর দিয়েছি এবং সব উস্কানি এড়ানোর আহ্বান জানিয়েছি। 28 অক্টোবর আমরা বিএনপি ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করেছিলাম, যেখানে সারা দেশ থেকে গণতন্ত্রকামী লাখো লাখো মানুষ যোগ দিয়েছিলেন। নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পেরিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও প্রমাণ করেছিল বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে এবং একটি সত্যিকারের নির্বাচন হলে আওয়ামী লীগের বিব্রতকর পরাজয় অনিবার্য। এজন্য মহাসমাবেশকে বানচাল ও চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সেই দিন একটি ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করে শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশের চিহ্নিত অংশ।